এটা মডার্ন ফুটবলের একটা আদর্শ যদি আমরা চিন্তা করি তাহলে দুটো দল আমার কাছে মনে হচ্ছে, একটা ইউএসএ আর একটা ইংল্যান্ড। তো নেইমারের অ্যাবসেন্স কিছুটা হলো ব্রাজিল টিমকে একটু ডিমোরালাইজ করছে। এবার যেটা হচ্ছে যে ইউএস এর একসাথে লাকও ফেভার করছে, দুইটার ম্যাচ খেললো, দুইটাতেই প্রথম গোল হলো ওন গোল। খুব টাফ একটা ম্যাচ হবে। ব্রাজিল যদি ওদের গ্রুপের সাথে পড়ে যায় ওদের সাথে, তাহলে ব্রাজিলের জন্য আমার মনে হয় যে ব্রাজিল যে ফুটবল খেলে, অ্যাজ এ ব্রাজিল ফ্যান হিসাবে আমার কাছে একটু অ্যাফ্রেড মনে হচ্ছে। আজকের সকালটা স্বস্তির সবার জন্য না, ব্রাজিলিয়ান ফ্যানদের জন্য। আর্জেন্টাইন ফ্যানরা কি এতে মন খারাপ করবে? ডেফিনেটলি না, কারণ ব্রাজিল আর্জেন্টিনা আছে মানে বাংলাদেশে বিশ্বকাপ আছে। ব্রাজিল আর্জেন্টিনা যদি এই ওয়ার্ল্ড কাপ থেকে আউট হয়ে যায়, বাংলাদেশে বিশ্বকাপের আমেজ থাকবে কিনা, আদতে কখনো থাকবে কিনা, সেটা নিয়ে প্রশ্নটা তোলা যাবে এবং সেই প্রশ্ন থাকবে। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স মাঠ কাঁপানো বিশ্বকাপে। হাসান মাদি আপনাদের সাথে, আর আমার সাথে আজকে ব্রাজিল হাইতি ম্যাচ, ইউএস অস্ট্রেলিয়া ম্যাচ, মরক্কো স্কটল্যান্ড ম্যাচ নিয়ে আমরা তো আলোচনা করবোই। তার উপরে তুরস্ক, তারা কিনা প্যারাগুয়ের কাছে 1-0 গোলে হেরে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে, হাইতিরও বিদায় নিশ্চিত। মেক্সিকোর পরে দ্বিতীয় দল হিসেবে ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে হোস্ট ইউএসএ, আমেরিকা। দুজনকে স্বাগত জানাতে চাই। আহমেদ শায়েক, স্পোর্টস অ্যানালিস্ট, আমাদের সাথে আছেন। থ্যাংক ইউ। এবং আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, তারকা গোলকিপার বিপ্লব ভট্টাচার্য। বিপ্লব দা, আপনাকেও স্বাগত। ধন্যবাদ ভাইয়া। অ্যাজ আ ব্রাজিল ফ্যান, আজকের ম্যাচটা দেখে মরক্কো ম্যাচের ব্রাজিলের তুলনায় আজকের ব্রাজিলের পার্থক্য কি? দেখুন, কমফোর্টেবল জয় যেটা বলি, যে ব্রাজিল সবার আগে ব্রাজিলের একটা টার্গেট ছিল যে এই ম্যাচটা নিয়ে সবাই কিন্তু ব্রাজিল ফ্যানরা খুবই চিন্তিত ছিল যে ব্রাজিল প্রথম ম্যাচ যেটা খেলেছে এই ম্যাচটা যদি জিততে না পারে, কোনো কারণে হোঁচট খায়, তাহলে কিন্তু সেকেন্ড রাউন্ডে যাওয়াটা খুব টাফ হয়ে যাবে। আর আমরা জানি সবাই যে ব্রাজিল এবং আর্জেন্টাইন ফ্যানরা আমাদের বিশ্বকাপের আমেজ টিকে থাকবে ততদিন যতদিন এই দুটো দল থাকবে। কারণ এই যে খুনসুটি, ঝগড়া বলেন, যাই বলেন, দিন শেষে ব্রাজিল আর্জেন্টিনার যে একটা একে অপরের প্রতি ডিবেট, সেটা কিন্তু একটা ভালোবাসার ডিবেট। তো আমার মনে হয় যে এটা যতদিন থাকবে, এই দু দল যতদিন বিশ্বকাপে টিকে থাকবে, ততদিন কিন্তু বাংলাদেশের জন্য বিশ্বকাপ থাকবে, আমি বিশ্বাস করি। রাইট। আহমেদ শায়েক, আমরা মরক্কোর বিপক্ষে কার্লো আনচেলত্তির সমালোচনা শুনেছিলাম। জাতীয় ব্রাজিলিয়ান গণমাধ্যম, ওয়ার্ল্ড নিউজ আউটলেটগুলো বলেছিল যে কার্লো এখনো পর্যন্ত তার পারফেক্ট নাম্বার, পারফেক্ট 11ই খুঁজে পায় নাই। সেরা একাদশ খোঁজার জন্য তিনি রীতিমতো গলদঘর্ম হয়েছে। তো মরক্কোর বিপক্ষে সেই ম্যাচ থেকে হাইতির বিপক্ষে এসে আমরা দেখলাম যে দুটো চেঞ্জ তিনি করেছেন। আপনি কি সারপ্রাইজড হয়েছেন যে আরো দুটো চেঞ্জের ব্যাপার ছিল? আমরা যদি দেখি যে ইভানিয়েসকে সরিয়ে সেখানে দানিলোকে নামানো হয়েছে, এবং আরেকটা চেঞ্জ হয়েছে হচ্ছে একদম ওপরে ইগর থিয়াগোর জায়গায় ম্যাথিয়াস কুনিয়াকে নামানো হয়েছে। আমি মোরালেস একটু বুঝেছিলাম যে হয়তো রাইট ব্যাকটা অবশ্যই চেঞ্জ হবে, কারণ ইভানেজ হচ্ছে আপনার ইন জেনারেল সেন্টার ব্যাক। তাকে সেদিনকে জোর করে রাইট ব্যাকে খেলানো হয়েছিল এবং সে হাফ লাইনের উপরে উঠতেই ভয় পাচ্ছিল। সো ওই সেন্সে আর কি মনে হয়েছিল যে ইভানেজ, এবং সিঙ্গেল ডুয়েল সব কটাতে অলমোস্ট হেরেছে। হ্যাঁ, তো এইখানে ড্যানিলো একটু এক্সপেরিয়েন্স রাইট ব্যাক, ওটা আজকে নামিয়েছে। বাট আমার হয়তো ধারণা ছিল যে ইগর থিয়াগোই হয়তো থাকবে, বিকজ অ্যাজ এ স্ট্রাইকার তার যে ফিজিক্যাল একটা প্রেজেন্স আছে সেইটা। বাট ইপিএল অনেকগুলো গোল করে 22-23টা গোল করে 16টার মতন, 16 থেকে 20-22টার মতন হবে। তো এখন যে জিনিসটা হলো যে কুনহাকে নামানোর পরে কুনহা যে পারফরমেন্স, আই থিঙ্ক এখন আসলে ইগর থিয়াগো সাবস্টিটিউট বেঞ্চে চলে গেল, কুনহা এখন ফর শিওর খেলবে। বাট যে জিনিসটা আমার কাছে লাগলো যে মিডফিল্ড এখনো তার ওরকম ছন্দে আসতে পারেনি, আমার যেটা মনে হলো। আমি এই প্রশ্নটাই আসলে করতে চেয়েছিলাম, যেটা বিপ্লব দাকে করেছিলাম, বিপ্লব উত্তরটা দেয় না। আমি দেই নাই, উত্তরটা দেয় না। আমি স্যাটিসফাইড না, আপনি যদি বলেন স্যাটিসফাইড এর ব্যাপার, আপনি যদি 90s যে জেনারেশন ব্রাজিল, আর এই ব্রাজিলের কাছে আপনি ওই 90s, আপনি ট্যাকটিক্যালি অ্যানালাইসিস করে বলেন। আমি ট্যাকটিক্যালি যদি বলি যে অবশ্যই না, আমি নট স্যাটিসফাইড। কারণ আমি প্রথমে বলেছি যে ব্রাজিল জিতেছে স্বস্তিদায়ক জয়, আমি এর বাইরে যাইনি কেন? আমি ফ্যান ফর ব্রাজিল। আমাদের স্বপ্ন এই ব্রাজিল কিন্তু আবারও ছন্দময় খেলবে ফুটবল, এবং ব্রাজিলের কাছে চিরাচরিত যে ফুটবলটা, সেটা হয়তো ম্যাচ বাই ম্যাচ বেটার করবে। এবং যেই জেনারেশন এখন আমরা হয়তো দেখি, বিশেষ করে ভিনির উপর যে ওয়ান ম্যান শো, ভিনি প্রথম ম্যাচটা একটা গোল না করলে হয়তো আজকে আমরা চিন্তাই করতে পারতাম না সেকেন্ড রাউন্ডে যাবো কি না। সো এরকম ভিনি। আর চেঞ্জিং যদি বলেন, আপনার কুনিয়া অবশ্যই সেকেন্ড গোলটা অসাধারণ গোল ছিল, বুলেট শট ছিল।
হয়তো ফার্স্ট পুল দিয়ে গোল খেয়েছে, গোলকিপাররা ফার্স্ট পুলে খেলে এটা গোলকিপারদের দায় পড়ে। তারপর আমার মনে হয় যে এত পাওয়ারফুল শট গোলকিপার সেভ করার কিছু ছিল না। সো তারপরেও আমার কাছে ডে বাই ডে ম্যাচ, যেটা স্কটল্যান্ডের ম্যাচ আছে সামনে, হয়তো স্বস্তিদায়ক আরেকটা খবর যে নেইমার আসবে, নেক্সট ম্যাচে খেলবে। সো নেইমারের অ্যাবসেন্স কিছুটা হলো ব্রাজিল টিমকে একটু ডিমোরালাইজ করছে। তো নেইমার আসলে আরো চাঙ্গা হবে ব্রাজিল। মানে পারফেক্ট নাম্বার 10 প্লেয়ারটার অভাব, এটা নিয়ে আসলে আলোচনা হচ্ছেই। শাহেক, আমি এই আলোচনাটাই করতে চাই যে 4-4-2 দেখলাম এবং রাফিনিয়াকে বায়ে একটু উপরের দিকে, তার নিচে ভিনিসিয়াস, একটু অদ্ভুত না? মানে কার্লো আনচেলত্তি বাদে এরকম ট্যাকটিক্স আর কারো মাথায় আসবে কিনা আমি জানি না, এটা যদি একটু আমাকে ভাইয়া বলেন। না আসলে এখনো সে আসলে একটু বুঝে শুনে আগাচ্ছে আমি বলবো। সে আসলে রাউন্ড অফ 32 এর জন্য এখনও টিমটাকে ওভাবে প্রপারলি গোছানোর চেষ্টা করছে, কারণ ব্রাজিলের আসল খেলাটা আমার কাছে মনে হচ্ছে রাউন্ড অফ 32 থেকে শুরু হবে। সো এখন আজকে একটা কনসার্ন যে রাফিনিয়া ইনজুরি নিয়ে কিন্তু বের হয়ে গেল, এখন এইটা আবার কোন রকমের ইম্প্যাক্ট পড়ে এটা আসলে দেখতে হবে। বাট ইন জেনারেল আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার মানে ব্রাজিলিয়ানদের যে মিডফিল্ডে আপনার লুকাস পাকুয়েতাকে দিয়ে যেই ক্রিয়েটিভিটিটা করাতে যাচ্ছে, ওটা ক্রিয়েটিভিটি হচ্ছে। আপনি যদি সেকেন্ড গোলটাও দেখেন, ওটা কিন্তু গোলটা হলো ক্রিয়েটিভিটিতে, কিন্তু পাকুয়েতার ওই ক্রিয়েট করার জন্য ডিফেন্সিভ যে সাপোর্টটা ক্যাসেমিরোর কাছ থেকে লাগবে, এইটা কেন জানি আমার মনে হচ্ছে যে এখনো এই ম্যাচেও ক্যাসেমিরো ফ্লপই থাকলো। এই জিনিসটা আমার কাছে খুবই চোখে লেগেছে যে এটা যদি এরপর আবার কোনো বড় দলের সাথে হয় তখন কিন্তু ব্রাজিলকে আবারও ভুগতে হতে পারে। এখন এই যে মানে কোঅর্ডিনেশনটা কেন জানি আমাদের অন্যান্য সময় যেরকম ব্রাজিলের মধ্যে একটা পাসিং কোঅর্ডিনেশন থাকে, দেখে এক ধরনের স্বস্তি থাকে, সেই জিনিসটা আমি বলবো পুরো ম্যাচেই মোরালেস একটু মিসিং ছিল, শুধুমাত্র কুনহের গোলটা ছাড়া। আর একটা শুধু আমার কাছে মোমেন্ট যেটা আমার কাছে আজকের ম্যাচে একটু পজিটিভ লেগেছে, যদিও আউটকামটা পজিটিভ ছিল না, সেটা হচ্ছে সেকেন্ড হাফে হাইড্রেশন ব্রেকে যাওয়ার আগে মার্টিনেলি একটা বল বারে মেরেছিল, ওইখানে ভিনিসিয়াস, মার্টিনেলি, লুকাস পাকুয়েতা সবার যে পাসিং এর যে কম্বিনেশনটা ছিল, ওইটা দেখে মনে হলো যে ওকে টিম মনে হয় গুছাচ্ছে এরকম একটা হচ্ছিল যে একটা কমফোর্ট জোনে সবাই আসছে নিজেদের মতো। আপনারা যদি দেখেন ব্রাজিল কিন্তু কমফোর্টেবল খেলার জন্য ওয়াইড করে খেলতেছে এবং ওই যে পাসিং ফুটবলটা খেলার চেষ্টা করতেছে, কারণ কম্বিনেশন তৈরি করার জন্য। হয়তো ফিউচার প্ল্যান, এটাও একটা ফিউচার প্ল্যান, হয়তো গোল না, আমরা নিজেদের মধ্যে খেলে নিজেদের একটা কম্বিনেশন তৈরি করা, সেটাই মনে হয়েছে। একটু অবাকও লেগেছে যে এট এ টাইম 4 জন স্ট্রাইকার, ভিনি, তার সাথে মার্টিনেলিকে নামালো, রায়ান ছিল, এনরিকেও নামালো, এনরিকে একটা ফিনিশও করেছে, চমৎকার ফিনিশ, অফসাইডের কারণে বাদ হয়েছে। এই যে 4 জন আপফ্রন্ট প্লেয়ারকে এট এ টাইম নামিয়ে দেওয়া, এখানেও কি কার্লো আনচেলত্তি তার রাইট পারমুটেশন কম্বিনেশন করে তার রাইট সেটআপটার জন্য এই কাজটা করছে? অবভিয়াসলি, কারণ আপনি যদি দেখেন এখন আনচেলত্তি কিন্তু টার্গেট কিন্তু শুধু ওই যে গ্রুপ পর্বে না, তার টার্গেট কিন্তু ফিউচার, সামনে যে নকআউট স্টেজ আসছে 32 গিয়ে। সো আমার মনে হয় যে সে হলো ধরেন অবশ্যই টেকনিশিয়ান, সে ফিউচার প্ল্যান করে। আর আমরা জানি আনচেলত্তি যে কোনো কিছু করার মতো ক্ষমতা রাখে অ্যাজ এ কোচ। সো আমার মধ্যে এই ব্রাজিল টিমটাকে একটা জায়গায় মানে করার জন্য, বিশেষ করে তাদের যে এই ফুটবল, সেই ফুটবলটা যেন ফিরে আসে তার জন্য সবাইকে ঘুরিয়ে ফিরে খেলাচ্ছে। এবং আপনি ফার্স্ট হাফ 3 গোল হওয়ার পর আমরা সবাই ভেবেছি আরো কত গোল হয়, কিন্তু আমরা দেখেছি কি সেকেন্ড হাফে কি ব্রাজিল নিজেদের মধ্যে কম্বিনেশন বাড়ানোর জন্য একটু মাঠটা ওয়াইড করে খেলছে, 2টা উইং ইউজ করছে, এবং আপনার মার্টিনেলিকে একদিক দিয়ে নামালো, এনরিকে নামালো, অ্যাটাকিং জন্য 4টা প্লেয়ার। হ্যাঁ, সো আমার মনে হয় যে এখানে ওনার ফিউচার প্ল্যানের জন্য এই গ্রুপ স্টেজ বাদ দিয়ে আগামী খেলা কার সাথে পড়বে, এখন ওই গ্রুপের সাথে হয়তো ইউএসএ একটা চান্স আছে। ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হয় তাহলে ইউএসএর সাথে যাবে, ইউএসএ ওই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হচ্ছে। সো এটা কিন্তু অনেক টাফ একটা ম্যাচ হবে। সো ওই চিন্তা করে হয়তো সবাইকে খেলাচ্ছে, এবং ফরমেশন ওয়াইজ সে তার মতো যা করা তাই করছে ব্রাজিলকে সেট আপ করার জন্য। রাইট শাহেক, আমরা ইন জেনারেলি হাইতিকে লো ব্লক ডিফেন্সে দেখবো এরকম চিন্তাই আমার কাছে মনে হয়েছিল। হ্যাঁ, তারা 5 ম্যান ব্যাকলাইন করেছে, তার উপরে 4 জন রেখেছে এবং সবার উপরে 1 জন রেখেছে, কিন্তু যে 3টা গোল খেলো, একটা গোলের ক্ষেত্রে দেখলাম যে এটা যে একটা লো ব্লক ডিফেন্স, দেখলাম হাফওয়ে লাইন ক্রস করে দাঁড়িয়ে আছে 5 জন একসাথে, মানে এটা কেমনে? আর যে 3টা গোল খেয়েছে 3টা বলে স্ন্যাচড, মানে হচ্ছে বল তাদের কাছ থেকে কেড়ে নিয়ে থ্রু পাস। এই জিনিসটা মানে হাইতি কি করতে চেয়েছিল এই ম্যাচে? আমার কাছে মনে হলো যে এখন স্কটল্যান্ডের সাথে যেহেতু ম্যাচ হেরে গেছে, তো এখন হাইতি চিন্তা করলো যে ধরেন ব্রাজিলের যেহেতু একটু কনফিডেন্স একটু লো, যদি এই সুযোগে একটু অ্যাটাকিং খেলে যদি ব্রাজিলকে কোনোভাবে 1 গোল দেওয়া যায় তাহলে কিন্তু তাহলে বাস পার করে দিলাম,
তাহলে যেটা হতো যে তাদেরও কিন্তু গ্রুপ থেকে থার্ড হওয়ার একটা অপশন ক্রিয়েট হতে পারতো। সো আই থিঙ্ক এই আশায় তারা ফার্স্ট হাফটাকে চেয়েছিল যে একটু যদি প্রেশার দেওয়া যায় শুরুতেই ব্রাজিলকে, কিন্তু প্রেশার দিতে গিয়ে হিতে বিপরীত হয়ে যায়। মানে আসলে ভিনিসিয়াস জুনিয়রের যেই খেলার ধরন, মানে ওইটার সাথে পাস, মানে এত স্পিডের সাথে পেরে যাওয়াটা খুব টাফ। আর কুনহার যে জিনিসটা, যে কুনহার বডি ব্যালেন্স খুব সুন্দর, সে পড়তে পড়তেও যে শটটা দিল, মানে বিশেষ করে আপনার হচ্ছে সেকেন্ড গোলটা, সে কিন্তু পড়তে পড়তে বাম পায়, সে কিন্তু ডান পায়ের প্লেয়ার, কিন্তু তারপরে সে পড়তে পড়তে বাম পায়ে যে শুটটা নিল, ওইটাই আই থিঙ্ক পুরো ম্যাচের ব্যবধানটা করে দিয়েছে। ফার্স্ট গোলটা কিন্তু অ্যাক্সিডেন্টালি গায়ে লেগে হয়ে গেছে, কিন্তু ম্যাচের পার্থক্য আসলে গড়ে দিয়েছে সেকেন্ড গোলটা, ওইটা আসলে চমৎকার ছিল। সো আই থিঙ্ক হাইতি এখন মোটামুটি একটা ট্রাই করেছিল, এটার জন্য তাদেরকে সাধুবাদ দিতে হয় যে তারা মানে নেগেটিভ ফুটবলটা ভাবে খেলেনি, যেটা কিন্তু আমরা অন্যান্য টিমের সাথে দেখেছি। ফার্স্ট 20 মিনিট মনে হয়েছে যে কম্প্যাক্ট খেলার চেষ্টা করছে। ফার্স্ট 20 মিনিট ওই যে হাইড্রোজেন ব্রেকের আগে পর্যন্ত গোলটা কনসিড করার আগ পর্যন্ত ছিল, গোল কনসিড করার পর তো আর কোনো ওয়ে ছিল না, সেকেন্ড গোলের পর আর কোনো ওয়ে ছিল না। মাঝমাঠ নিয়ে আলোচনা হচ্ছে, কাসিমেরো পরপর 2 ম্যাচে, এই ম্যাচেও আসলে কাসিমেরোকে খুব একটা ভালো পজিশনে আমরা দেখলাম না। কাসিমেরো 2টা সিঙ্গেল ডুয়েল খুব বিশ্রীভাবে হেরেছে। তারপরে রিকভারিতেও তাকে খুব একটা মনে হয় না যে সে রিকভার করতে চায়, কুইক রিকভারিতে আমরা তাকে দেখলাম না। পাকেতার সাথে তার কম্বিনেশন প্লেটা একদম শায়েক খুবই প্রপার বলেছে, পাকেতার সাথে তার কম্বিনেশন প্লে মিললো না। ব্রুনো গিমারেস মেবি বেটার, পাকেতাও ফার্স্ট হাফের প্রথম 30 মিনিটও আমি পাকেতাকে আমার কাছে মনে হয়েছে যে সেও ভালো টাচে নাই, পরে সময়ের সাথে সাথে সে অ্যাডাপ্ট করেছে। দেখুন এই যে ক্যাসিমেরোর কথা যদি বলি, হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের লাস্ট আপনার অনেক ভালো ফুটবল খেলেছে, কিন্তু ব্রাজিল টিমের সাথে সেট আপ হচ্ছে না। এই ব্রাজিল দেখেন যখন ডুঙ্গা খেলতো সবাই কেন আসলে সেট আপ হবে না, কার্লোর আন্ডারে রিয়াল মাদ্রিদে আপনি যদি একটা অ্যাজ এ কোয়ালিটি অফ প্লেইং, হ্যাঁ সে কি ধরনের চায়, ওই জায়গায় ডিফেন্সিভ রোলটা কি হবে। এই ডুঙ্গা জেনারেশন যখন ডুঙ্গা ছিল তখন দেখেন ডুঙ্গার খেলার জন্য অনেকে ডুঙ্গার সমালোচনা করতো। আজকে আমরা ব্রাজিল ফ্যানরাই বলছি যে ডুঙ্গার মতো একটা প্লেয়ার প্রয়োজন। হ্যাঁ, সো আমার কাছে যেটা মনে হয় যে আপনার মরক্কোর যে ডিফেন্সিভ রোলটা প্লে করে ওই ছেলেটা আইয়ুব বদ্দি দেখেন অসাধারণ, বুস্কেট তার খেলা দেখেছেন। সো ওই ধরনের একটা প্লেয়ার ব্রাজিল টিমের প্রয়োজন যেটা টোটাল ম্যাচটা কন্ট্রোল করতে পারে। সো আমার মনে হয় যে এটার অভাব আমাদের কাছে আছে এখন পর্যন্ত, ব্রাজিল যারা আমরা ফ্যান আমরা বুঝি। সো এই জায়গাটা কিভাবে করবে, হয়তো ফার্স্ট রাউন্ডটা আপনি পার করবেন, সেকেন্ড রাউন্ডে আপনার ফেস করতে হবে বেটার টিমের সাথে, তখন কার্লো আনচেলত্তি হয়তো এর মধ্যেই সেট আপ করে নেবেন তার ওই প্ল্যানটা, এখানে কে রোলটা প্লে করবে। সো আমরা এটা ছাড়া কোনো ওয়ে নাই। ব্রাজিলের যে আপনার লাইন আপ, এখানে ধরেন এখন বেস্ট চয়েস আপনার ক্যাসিমেরোকে চাচ্ছে যে, এখানে আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে এখনকার দিনের যে 94 এ ডুঙ্গা কথা বলছিল, 94 এর সময় আসলে খেলার ধরন একরকম ছিল, এবং তখন ডিফেন্সিভ মিডফিল্ডারদের মানে এত বেশি বড় রোল ছিল না, কিন্তু এখনকার মডার্ন ফুটবলে ডিফেন্সিভ মিডফিল্ডারদের রোল বেশি। এবং প্রবলেম হয়ে গেছে যে ডিফেন্সিভ মিডফিল্ডার রোলটাকে সবসময় একটা ইয়াং এনার্জেটিক অ্যাগ্রেসিভ প্লেয়ারকে দেওয়া হয়, সেখানে ব্রাজিল নিয়ে এসছে একজন বয়স্ক একটু স্লো। প্রবলেমটা এখানে হয়ে গেছে যে কাসেমিরো যে প্লেয়ার খারাপ তা না, কিন্তু অপোনেন্টের যে ইয়াং এনার্জেটিক পেসি ডিফেন্সিভ মিডফিল্ডারের সাথে কাসেমিরো পেরে উঠতে যাচ্ছে না। তো এখন ওর জায়গায় যে কাউকে নামাবে, তার সাবস্টিটিউট আছে ফ্যাবিয়ানও বয়স্ক, সেও প্রায় ক্যারিয়ারের পড়তে দিকে, এখন 33-34 লাইক, হ্যাঁ এরকমই দিকে। তো এখন মনে করেন দুইজনই হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডারের বয়স্ক প্লেয়ার, তো এই কারণে ব্রাজিলের ওই বল উইনিংটা ঠিক করা হচ্ছে। কিন্তু শায়েক এই জায়গায় পরে আমরা দেখেছি যে আপনার ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়েছে এখন নাম্বার 2 এডারসনকে নামানো হয়েছে। বেসিক্যালি এডারসন কিন্তু এই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেই খেলেন, যদিও তাকে চিন্তা করা হয়েছিল যে দানিলোর জায়গায় হয়তো রাইট ফুল ব্যাক হিসেবে খেলানো যাবে, ওই পাশে তো ডগলাস সান্তোস মেবি লেফট ফুল ব্যাক, বাট দানিলো যেহেতু একটু বয়স্ক, একটু রক্ষণাত্মক, খুব বেশি ওভারল্যাপ করতে পারে না, ট্রানজিশনে আবার নামাটা তার জন্য কঠিন, সেই জায়গায় এডারসনকে চিন্তা করেই ওয়েস্টলির জায়গায় কিন্তু পরে নেওয়া হয়েছিল। এডারসনকে নামিয়েছে আজকে মাঠে। এই মানে যদি কাসিমেরও কোনো কারণে ধরেন পরের ম্যাচে আর চিন্তা না করেন তাকে, তাহলে এডারসন একটা অপশন আছে, কিন্তু ইয়াং অপশন। হ্যাঁ, তা তো অবশ্যই আছে, কিন্তু এখন এখানে একটা প্রবলেম যে ব্রাজিলের মিডফিল্ডে ব্রুনো গ্যামিরেজ আর লুকাস পাকুয়েতা দুইজনই হচ্ছে ক্রিয়েটর রোলটা প্লে করে, কিন্তু ডেস্ট্রয়ার যে রোলটা, যেটা কিনা নেইমারের দরকার আসলে, ডেস্ট্রয়ারটা দরকার, তো ওই রকম প্লেয়ার দরকার। কিন্তু নেইমারের তো আবার ধরেন যে ফুল টাইম খেলার মতন আসলে ফিটনেসটা নেই, সো যার কারণে আই থিঙ্ক হ্যাঁ মানে এখন যে জিনিসটা অপশন চিন্তা করতে পারে
যে দুইজন মিডফিল্ডার লাগবে ডিফেন্সিভ, যেটা কিনা এখনকার মডেলে 4-2-3-1 খেলে সবাই 4-2-3-1 খেলে। হ্যাঁ, তো এখন আই থিঙ্ক 4-2-3-1 যেতে হবে, ব্রুনো গ্যামিরেস বা লুকাস পাকুয়েতার মধ্যে একজনকে আসলে বসতে হবে, আদারওয়াইজ মানে মিডফিল্ডের এই কন্ট্রোলটা ব্রাজিল এখন নিতে পারছে না। আই থিঙ্ক কাশ্মীরের সাথে যদি একজন পার্টনার থাকে যে কিনা একটু রানিং করবে, একটু অ্যাগ্রেসিভ খেলবে, তাহলে তখন কাশ্মীরের জন্য ম্যাচটাকে ওপেন করা সহজ হবে ম্যানচেস্টার ইউনাইটেডের মতন আর কি। এক্স্যাক্টলি। বিপ্লব দা, এখন যে অবস্থায় যে শেপে আছে দলটা, নেক্সট ম্যাচটা হবে স্কটল্যান্ডের সাথে। স্কটল্যান্ড আজকে মানে গতকাল রাতে বেসিক্যালি তারা মরক্কোর কাছে হেরেছে 1-0 গোলে, মানে মেবি 71 সেকেন্ডসেই গোলটা হয়ে গিয়েছিল। যিনি গোলটা করেছেন তিনি ব্রাজিলের এগেনস্টে গোলটা করেছিলেন, ইসমাইল সাইবেরি। এবং মানে যদি আপনি কুনিয়ার গোলের সাথে তো তুলনা করেন, সাইবেরির গোলটা কুনিয়ার গোলের মতনই, বরঞ্চ আরো বেশি ইম্প্যাক্টফুল, আরো প্রলিফিক ওয়েতে তিনি ফিনিশ করেছেন, তারপরে আর গোল হয় নাই। তার মানে স্কটল্যান্ডের আপনার ডিফেন্সিভ রেজিলিয়েন্স ভেরি হাই। তো ওরকম যেমন হাইতি তো ডিফেন্স করে নাই খুব একটা, ও একদম উপরে উঠেছিল ওর ডিফেন্ডাররা, একদম হাফওয়ে লাইন বরাবরই মোস্ট অফ দ্য 3টা গোল খেয়েছে, 3টে অনেক উপরে, ভেরি হাই লাইন। কিন্তু স্কটল্যান্ডের ক্ষেত্রে সেটা হবে না, স্কটল্যান্ড একদমই ডিপ ডিফেন্ডিং ফুটবলটা খেলবে আমার যেটা ধারণা। তো সেই ক্ষেত্রে কি কি ইমপ্রুভমেন্ট দরকার? দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে স্কটল্যান্ড এবং আপনার ইয়ের ম্যাচটা, আপনার মরক্কোর ম্যাচটা যদি দেখেন, মরক্কো ফার্স্ট ম্যাচটা যেটা খেলেছে ব্রাজিলের সাথে, লাস্ট ম্যাচটা যদি আমি দেখি, আমার কাছে মনে হয় অনেক স্লোলি খেলেছে এবং স্লোলি খেলেছে। আগেরটার সাথে কোনো ছিটিয়ে ফোটা কোনো ইয়ে নেই, কারণ হয়তো ব্রাজিল দেখে খেলেছে তারা, কিন্তু স্কটল্যান্ড এবং দুটো দলের কাছে আমার কাছে যেটা, স্কটল্যান্ড একটু ডিফেন্সিভ যে, এবং ওদের ফিজিক্যালি অনেক বেটার এবং পজিশনাল, এবং সবাই কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা, স্কটিশ প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার। সো আমার মনে হয় এখানে ডিফেন্স লাইনটা ভাঙতে হলে ব্রাজিলকে অবশ্যই, যে সেকেন্ড হাফে যেটা আমরা দেখেছি, ব্রাজিল একটু ওয়াইড করে খেলা, স্পেস নেওয়া, সো এই ধরনের ফুটবল খেললে হয়তো ওরা আসবে, প্রেস করতে আসবে, তখন হয়তো গ্যাপগুলো তৈরি হবে। তাহলে ভিনি জুনিয়র্স, আপনার যদি বলেন কুনিয়া, তো ওদের জন্য সুবিধা হবে। এবং আজকে যদি টোটাল ব্রাজিল টিমের কিছুটা সেকেন্ড হাফে আমি যেটা দেখেছি, যে বিশেষ করে এনরিক নামার পর স্পেসগুলো তৈরি হচ্ছিল, গ্যাপগুলো তৈরি হচ্ছিল, কিন্তু স্কটল্যান্ডের সবচেয়ে বড় হলো ওদের ডিফেন্স লাইনটা, এবং ডিফেন্স লাইনটা খুবই কম্প্যাক্ট, এবং ওদের প্লেয়াররাও ইয়াং। সো আমার মনে হয় যে ম্যাচটা টাফ হবে। যতই আমরা বলি স্কটল্যান্ড ভালো টিম না, দুটো ম্যাচ হেরেছে, কিন্তু ওরা কিন্তু বেটার সাইড হাইতির তুলনায়। ডিফেন্সিভ ওয়েতে আমার কাছে মনে হয় স্কটল্যান্ড হাইতির তুলনায় টাফ অপোনেন্ট। হাইতি স্কটল্যান্ডের খেলা হয়তো হবে, সেটা আমরা দেখতে পাবো। আসলে যেই দলটাকে নিয়ে আলোচনা করতে চায় আহমেদ শায়েক, সেটা হচ্ছে ইউএসএ। প্রথম ম্যাচটা 4-1 জিতেছিল তারা, এবং ইম্প্যাক্টফুল ফুটবল এখনো পর্যন্ত মাঠে। যদি আপনি মডার্ন ফুটবল কোনো দলের কাছ থেকে, মানে এটা মডার্ন ফুটবলের একটা আদর্শ যদি আমরা চিন্তা করি, তাহলে দুটা দল আমার কাছে মনে হচ্ছে, একটা ইউএসএ আর একটা ইংল্যান্ড। ইংল্যান্ডও কিন্তু মানে ক্রোয়েশিয়ার এগেইনস্টে দুর্ধর্ষ খেলেছে, মানে আমি ফ্লস খুঁজে পাই নাই যে এই দলটাকে নিয়ে খুব একটা আলোচনা হয়নি। কিন্তু আপনার সাথে মনে কোনো একটা আলোচনায় আমি এই ইংল্যান্ড দলটাকে হাইলি রেট করছিলাম, বাংলাদেশে কেউ হাইলি রেট করে না। না, আমার কাছে কেন জানি আমার ভেতর থেকে মনে হয় যে ইংল্যান্ড দলটাকে হাইলি রেট করতে হবে এবার। তো কেমন লেগেছে আসলে ইউএস অস্ট্রেলিয়ার ওই 5-ম্যান ব্যাকলাইন অস্ট্রেলিয়ারও ছিল, 5 জনকে নামিয়ে দিয়েছিল নিচে তারা, তারপর রাখতে পারেন। এই 2টা গোল হয়েছে, প্রথমটা আত্মঘাতী, পরের গোলটা ফ্রিম্যান মেবি গোল করেছেন। অস্ট্রেলিয়া ইউএস এর ম্যাচে আপনার ইউএস এর বেস্ট প্লেয়ারটাই খেলে নাই, আপনার পুলিসিচ, সে খেলে নাই, তারপর এই অবস্থা। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ইউএস এর এবার যে জিনিসটা, যে সবচেয়ে বড় ফ্যাক্টর, মানে অন্যান্য ওয়ার্ল্ড কাপ থেকে এইবারের ওয়ার্ল্ড কাপের ফ্যাক্টরটা হচ্ছে কোচ মারিসিও পচেতিনোর ব্যাপারটা হচ্ছে যে পচেতিনো আপনি, সে হচ্ছে টটেনহ্যামেও কোচ ছিল, চেলসিতেও কোচ ছিল, পিএসজিতেও কোচ ছিল, কিন্তু সে সবসময় ছোট দলকে দিয়ে ভালো পারফরমেন্স করাতে অনেক বেশি পারদর্শী। সে পিএসজি চেলসিতে সে ট্রফি জিতেছে, কিন্তু সেই খেলা কারো কিন্তু পছন্দ হয়নি। কিন্তু টটেনহ্যাম বা সাউথহ্যাম্পটনে সে যখন ছিল, তার যে খেলার ধরন, যে মানে আন্ডাররেটেড প্লেয়ারদেরকে দিয়ে টপ লেভেলের পারফরমেন্স বার করা, সেইখানে পচেতিনো হচ্ছে খুবই পারদর্শী। তো এইবারের ইউএসএ টিমের মধ্যে কিন্তু সেই জিনিসটা দেখা যাচ্ছে, কোনো প্লেয়ারকে কিন্তু কেউ কিন্তু একদম স্টারের না, একমাত্র পুলিশ ছাড়া বাকি কারো নাম ওইভাবে আমরা ম্যাককিন টেকিনদের নাম, কিংবা আপনার
মানে বেশিরভাগ ক্ষেত্রে- ব্লাউগান এদের নাম আমি আসলেই জানতাম আমিও না। জানতাম না, আমি শুধু একজনের নাম যাও জানতাম যে একটু ওই আপনার বার্সেলোনা খেলতে আসছিল, ডেস্ট মনে হয় একবার সেরহিনো ডেস্ট, সেরহিনো বার্সেলোনা খেলেছে 2 বছর, তাও ওকে দেখার পরে প্রথম ম্যাচে মনে হয়েছে ও আচ্ছা বার্সেলোনার ওই খেলা প্লেয়ার রাইট ব্যাক খেলতো। খেলতেছে। So, এখন এবারের ফ্যাক্টরটা হয়ে গেছে যে ওদের যে মিডফিল্ডে অনেক পেসি, ডেস্টও অনেক বেশি পেসি, অনেক বেশি ট্রিকারি, প্লাস হচ্ছে সামনে যে বালুগান যে প্রথম ম্যাচে 2 গোল দিল, বালুগান দারুণ। দারুণ পেস, দারুণ ড্রিবলিং। এখন এবার যেটা হচ্ছে যে ইউএস এর একসাথে লাকও ফেভার করছে, 2টা ম্যাচ খেললো, 2টাতেই প্রথম গোল হলো ওন গোল, এবং এমন প্রেসার দিচ্ছে আর কি আপনার স্ট্রাইকিং যে থার্ড, তো যার কারণে অপোনেন্ট মানে ওন গোল করা ছাড়া কোনো উপায় হচ্ছে না। তো যার কারণে আমার কাছে যেটা মনে হলো যে এখন যেহেতু নির্ভরভাবে ওরা শেষ করতে পারলো, নেক্সট ম্যাচে হয়তো পুলিসিচ বা অন্যান্য প্লেয়ার দিকে তারা রেস্ট দিবে, দেওয়ার পরে যে জিনিসটা হবে যে রাউন্ড অফ 32-তে একই সাথে তাদের সব প্লেয়াররা ফ্রেশ থাকবে, এনার্জেটিক থাকবে, আবার অ্যাট দ্য সেম টাইম মানে দর্শকের তো একটা বিশাল বড় সাপোর্ট থাকবে। সো নিজেদের মাঠে খেলা বলে কথা, ওয়েদারের একটা কমফোর্ট জোন থাকবে যেটা কিনা অন্যান্য টিম একটু ভুগবে, কারণ রাউন্ড অফ 32 থেকে এইখানকার টিম যাচ্ছে ওইখানে, ওইখানকার টিম যাচ্ছে এখানে, এই ওয়েদারের এফেক্টটা শুরু হবে রাউন্ড অফ 32 থেকে। আসলে বিপ্লব দা, এই আমেরিকা দলটা যেভাবে খেলছে, মানে যেটা আহমেদ শাহ খুবই চমৎকার বলেছেন যে মাউরিজিও পচেত্তিনো, বেসিক্যালি পচেত্তিনো এই দলটার বড় স্টার, পুলিশিচ, সেরহিনো ডেস্টকে চিনি হচ্ছে বার্সেলোনায় খেলেছিলেন অ্যাজ আ রাইট ব্যাক, কিন্তু এই মুহূর্তে উইংয়ে খেলছেন, রাইট উইঙ্গার হিসেবে খেলছেন, উপরের দিকে খেলছেন, এবং পচেত্তিনো তাকে তার পেসও খুব চমৎকার। আমরা যদি বলি যে ইনসাইড স্ট্রাইকার হিসেবে সে বেশ ভালো কাট করে, ভেতরের দিকে ঢুকে যায়, এবং গোল হইতেও পারতো, তিনিও গোল পেতে পারতেন, ফাইনালি পান নাই। বাট ওভারঅল ইউএস এর যে ইম্প্যাক্ট মাঠে, সেটা আমি শুধু ইংল্যান্ডের সাথে তুলনা করছিলাম, কারণ বেশিরভাগ খেলোয়াড় কিন্তু তরুণ, আপনি দেখেন বয়স দেখেন, এবং পচেতিনো কিন্তু ইয়াং প্লেয়ারদের নিয়েই খেলতে পছন্দ করে, এবং তার দলের বেশিরভাগ খেলোয়াড় কিন্তু ইয়াং ট্যালেন্টেড যেই দলে ছিল। সো আমার মনে হয় যে পচেতিনো যে প্ল্যান করেছে এবং এই ইউএস টিমটাকে গড়ার পিছনে উনি একটা সুন্দর শেপে নিয়ে এসেছেন, এবং এখন যাকেই খেলাচ্ছে সেই কিন্তু মনে হচ্ছে স্টার। আপনি যদি যেই চেঞ্জে নামে সেই স্টার মনে হয়। সো টোটাল এর মধ্যেও ধরেন আপনার আরেকটা জিনিস যে ওরা হোস্ট, ওদের যে সাপোর্ট, বাইরে যে ক্রাউড, এই ক্রাউডের একটা ব্যাপার আছে এফেক্ট। আর আমি চাইবো যে এই গ্রুপ থেকে ওরাই চ্যাম্পিয়ন হোক, কারণ এদিক থেকে আমরাও চাই যে ব্রাজিল চ্যাম্পিয়ন হোক, যেন ওদের সাথে ফেস করতে না। খুব টাফ একটা ম্যাচ হবে, ব্রাজিল যদি ওদের গ্রুপের সাথে পড়ে যায় ওদের সাথে, তাহলে ব্রাজিলের জন্য আমার মনে হয় যে ব্রাজিল যে ফুটবল খেলে, অ্যাজ এ ব্রাজিল ফ্যান হিসাবে আমার কাছে একটু অ্যাফ্রেড মনে হচ্ছে, সত্যি কথা যেটা, কেন ওদের অনেক পেসি প্লেয়ার, আপনি এত রানিং করে, যেটা ব্রাজিল টিমের মিডফিল্ড নিয়ে আমরা ওরিড যেটা বলি যে আপনার কি বলে কাসিমেরোর কথা বলবো, যে এরকম পেস যত যদি প্লেয়ার থাকে তাহলে ব্রাজিল টিম যে কোনো সময় কনসিড করতে পারে। আর ডিফেন্স লাইনে 2টা উইং ব্যাক ব্রাজিলের সে আগের মতো উইং ব্যাক নাই, সো এখানে কিন্তু কনফিডেন্সের অভাব। সো এই জন্যই বলছি যে ইউএসএ যে ফুটবল খেলছে ট্রিমেন্ডাস ভালো ফুটবল খেলছে, এবং পাশাপাশি আপনি ইংল্যান্ডের কথা বলছেন, এই দুটো টিম কিন্তু আমার চোখে এই ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত বেস্ট রাইট পারফরমেন্সের জায়গা থেকে আসলে এই দুটো দল এখনো পর্যন্ত বেস্ট। আহমেদ শাহেক, আর্জেন্টিনার কথা মানে আসে নাই আজকের আলোচনা, আসার কথাও না, খেলা যেহেতু তাদের ছিল না। আর্জেন্টিনা, লিওনেল মেসি 3 গোল করেছেন বলে ওই সময় আর্জেন্টিনার খুব একটা ফ্লস আসলে খোঁজার তেমন চেষ্টাও ছিল না, সবাই এত বেশি আবেগে ভেসে গিয়েছিল যে ম্যাচের চুলচেরা বিশ্লেষণটা কিন্তু কমই হয়েছে। এক লিওনেল মেসি বন্দনায় সবাই এতই মত্ত হয়ে গিয়েছিল যে দলের কোথায় ফাঁক ফোকর আছে সেইটা নিশ্চিতভাবে স্কালোনি চিন্তা করছেন, কোথায় কোথায় আমার ইমপ্রুভমেন্ট দরকার। আর্জেন্টিনার প্রথম খেলার পরে কি মনে হয়েছে যে কোন কোন জায়গায় আসলে সেটা করতে হবে? সবচেয়ে বেশি আমার কাছে যেটা মনে হয় করতে হবে যে এখনো পর্যন্ত আপনার ওই যে ডি মারিয়ার জায়গার যে প্লেয়ারটা, ক্লাসিক একটা উইঙ্গার, এইটা এখনো এখানে তো পুরো টিমেই নাই, এটা নাই, স্কোয়াডই তো নাই। আপনি দেখবেন গত ওয়ার্ল্ড কাপের, হ্যাঁ ওয়ার্ল্ড কাপ জিতেছে, কিন্তু ইম্প্যাক্টফুল যে গোলগুলা যেগুলা কিনা আপনার ওয়ার্ল্ড কাপ জেতাতে সাহায্য করে, হ্যাঁ আমরা বলি যে মাচ নিডেড, যখন দরকার আসলে এই মুহূর্তে গোলটা লাগবে, ওইরকম একটা ডি মারিয়া বার করেছিল গত ওয়ার্ল্ড কাপ, রাইট এক্স্যাক্টলি। ওই জিনিসটা কিন্তু এখনো এক্স ফ্যাক্টর ইজ মিসিং। এখন হচ্ছে যে
স্ট্রাইকার হিসেবে যদি আপনি বলেন এক্স ফ্যাক্টর হলো দুজনই আছে, একজন লাউটারো মার্টিনেজ আর একটা হুলিয়ান আলভারেজ। প্রথম ম্যাচে কেন লাউটারো মার্টিনেজকে খেলালো, কারণ হচ্ছে যে অপোনেন্ট হচ্ছে আপনার একটু ডিফেন্সিভ খেলবে, তো ফিজিক্যালিটির দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে লাউটারো মার্টিনেজ ইজ মাচ বেটার, সে গিয়ে প্রেসার দিতে পারবে, ধাক্কাধাক্কি করতে পারবে। কিন্তু প্রেসিং এর ক্ষেত্রে তো আবার আলভারেজের ওয়ার্ক রেট ভেরি হাই, মানে আতলেতিকো মাদ্রিদ এবং ম্যান সিটি যেই দুইটা দলে আলভারেজ খেলেছেন সেই দুই দলের কোচের চাওয়াই থাকে, সিমিওনিও চায় যে তুমি হাইয়ে প্রেস করো, কিন্তু লাউতারও সেই জায়গা থেকে তো আলভারেজের তুলনায় একটু না না আলভারেজের ব্যাপারটা যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে যে যখন কোনো টিম লো ব্লক করবে এবং ফিজিক্যালি ব্লক করবে সেই ক্ষেত্রে লাউটারো ভালো, কিন্তু ফিজিক্যাল ব্লক সে ভাঙতে পারে। হ্যাঁ, কিন্তু যখন আপনার যেসব টিম কিনা ডিফেন্স থেকে পাসিং করে উল্টা আর্জেন্টিনাকে অ্যাটাক করতে যাবে, তখন ওই স্পেসের রানিং গুলার জন্য হচ্ছে হুলিয়ান আলভারেজ বেটার। এই কারণে আপনি দেখবেন যে যত প্রোগ্রেস করবে লাউটারো মার্টিনেজ বসতে থাকবে, আলভারেজের সুযোগ হতে থাকবে, কিন্তু দিন শেষে ঘুরে ফিরে ওইটাই যে হু ইজ দ্য থার্ড পারসন। মেসি আছে, হয়তো লাউটারো বা হুলিয়ান আলভারেজ আছে, কিন্তু আরেকজন আপাতত ফার্স্ট ম্যাচে আলমেডাকে নামিয়েছে, এবং ওই ম্যাচের সবচেয়ে ফ্লপ প্লেয়ার আলমেদাকে দিয়ে মানে ওই কাজটা হবে না যেই কাজটা আনহেল দি মারিয়াকে দিয়ে হয়েছে, মানে এত পার্থক্য দুইজনের মধ্যে। ওই যে দিন শেষে আপনার গত ওয়ার্ল্ড কাপের 11 জন প্লেয়ারের মধ্যে 10 জনই এবার খেলছে শুধু একটা পজিশন, এন্ড দ্যাট উইল বি দ্য ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা তৈরি করে দিবে। নিকো পাজ ভেরি ইয়াং প্রসপেক্ট, ইয়াং প্রডিজি, সেস ফেব্রিগাস তাকে রেডি করেছে, কোমোতে খেলতেন, মেবি বড় বড় ক্লাব তাকে এই মুহূর্তে কেনার জন্য রিয়াল মাদ্রিদে যাবেই, সে রিয়াল মাদ্রিদে যাবে নিকো পাজ মেবি। নিকো পাজের ব্যাপারটা হচ্ছে পাজকে তো আসলে আনহেলদি মারিয়া করা যাবে না, হয়তোবা সে মেসির বডি ডাবল হইতে পারে, সময় লাগবে সেটাই যে আপনার তাকে সে মেসির বডি ডাবল বা ওই পজিশনের প্লেয়ার, কিন্তু ওই লেফটে যে সম্ভব না। এই কারণে যেটা হবে যে যেসব ম্যাচে কিনা ধরেন যে ড্র থাকবে 0-0 80 মিনিট পর্যন্ত চলে যাবে, সেই সব ম্যাচে প্রেসার করবে। কিন্তু প্রেসারে পড়বে আর্জেন্টিনা যদি 80 মিনিট পর্যন্ত 0-0 থাকে, তখন আপনি দেখবেন প্রেসারে পড়া শুরু করবে। এনরিকের কথাই বলেন, এনরিকে নামাচ্ছে কখন, ঠিক 70 মিনিট লাইক দ্যাট, এই সময়টা, কারণ হয়তো এই ম্যাচটা একটু বেশি খেলিয়েছে, সো এই সেম জিনিস নিকো পাসের ব্যাপার, হয়তো লাস্টের দিকে খেলে আস্তে আস্তে সে সুপার সাব হিসেবে গোল করবে বা দলকে একটা ইয়ে করে দিতে পারবে, ভালো একটা অবস্থায় সুযোগ করে দিতে পারবে। এনরিকে দেখে আমার হচ্ছে 94 এর মানে রোমারিও বেবেতোর কথা মনে পড়ে, ওইরকম হাইট ওইরকম ভাবে গোল দেয়, সো একটা বেশ ভালো একটা না ও ফিনিশার, গুড চমৎকার ফিনিশার। আজকে টার্কি এবং প্যারাগুয়ের ম্যাচটা, প্যারাগুয়ে একটা লাল কার্ড খাওয়ার পর তুরস্ককে হারিয়েছে, তুরস্ক বাদ হয়ে গেল, হাইতিও বাদ হয়ে গেল, প্যারাগুয়ে ফাইনালি জিতেছে। একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ আজকে বিপ্লব দা, সেই ম্যাচটা হচ্ছে নেদারল্যান্ডস ভার্সেস সুইডেন। খুব ইন্টারেস্টিং একটা গেম হইতে যাবে, মানে অল ইউরোপিয়ান একটা ম্যাচ, এবং দুটা দলই ইম্প্যাক্টফুল। আপনি যদি নেদারল্যান্ডসের কথা চিন্তা করেন, ডিফেন্সিভ ফরমেশনে তো ভার্জিল ফন ডাইক যে দলটাকে নেতৃত্ব দেন, খালি তিনি যে একজন ওয়ার্ল্ড বেস্ট সেন্টার ব্যাক তা না, আবার গোলও করেন, হ্যাঁ 14টা গোল মানে ন্যাশনাল টিমে তারা আছে, 13টা তো ছিল ওয়ার্ল্ড কাপের আগে, একটা করেছে আবার জাপানের এগেইনস্টে। সুইডেনও তার প্রথম ম্যাচটা খুবই কম্প্রিহেন্সিভলি জিতেছে। এই ম্যাচটা নিয়ে আপনার প্রেডিকশনটা কি? আমার কাছে যেটা মনে হয় যে আমরা যেটা ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার ম্যাচ দেখেছি, ফার্স্ট হাফটা দেখেছি, ঠিক ওই ধরনের ম্যাচ হবে, একটা জমজমাট ম্যাচ হবে, কারণ দুটো দলের যদি আপনার স্ট্রেংথ দেখেন অসাধারণ। আর বিশেষ করে হল্যান্ডের খেলা যদি বলেন, জাপানের সাথে ফার্স্ট ম্যাচটা ছিল, ওই ম্যাচটা যারা দেখেছে যে এই ওয়ার্ল্ড কাপের শুরুর দিকের ম্যাচের মতো ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ এবং কম্পিটিটিভ ম্যাচ ছিল। হ্যাঁ, গোল স্কোরিং ব্যাপারটা, সুযোগ আসছে, দু দলের জন্য সুযোগ আসছে এবং পজিটিভ ফুটবল খেলে, এবং সুইডেন এবং বিশেষ করে আপনার দুটো দলে কিন্তু পজিটিভ ফুটবল খেলতে চাইবে। তো আমার মনে হয় যে এই ম্যাচটা যারাই জিতবে, যারা সুযোগ কাজে লাগাতে পারবে তারাই জিতবে ম্যাচ। কে জিততে পারে মানে আমার প্রেডিকশন যদি বলি যে হল্যান্ড জিতবে, নেদারল্যান্ডস। শাইক, আমি সুইডেনকে আগে রাখবো এই ম্যাচে, তার কারণ প্রথম ম্যাচ দেখে, হ্যাঁ প্রথম ম্যাচের পারফরম্যান্সের উপর ভিত্তি করে, প্রথম ম্যাচের পারফরম্যান্স, এবং সবচেয়ে বড় ফ্যাক্টরটা হচ্ছে যে আপনার দলে ধরেন দুইজন টপ লেভেলের স্ট্রাইকার আছে। এখন সবসময় যেটা হয় যে একজন স্ট্রাইকার খেলে আর একজন স্ট্রাইকার খেলে না, কিন্তু আপনি যদি এমন একটা ফরমেশন বা কম্বিনেশন বার করতে পারেন যে ওয়ার্ল্ড না, আপনার টিম না, ওয়ার্ল্ডেরই টপ দুইটা স্ট্রাইকার একসাথে ফরমেশনের মধ্যে জায়গা করে নেয়, তাহলে সেই টিমের অ্যাটাকিং লাইন দুর্ধর্ষ হয়ে যায়। সুইডেনের লিভারপুলে ইসাক আর আর্সেনালের গিয়োকারেশ, এই দুইজনকে যে তারা একসাথে ইন্টিগ্রেট করতে পেরেছে যে তাদের স্টার্টিং 11-এ খেলতে পারবে,
এইটা আমি তো কোচের বিশাল বড় একটা thank you দিব। ওই যে হ্যাঁ। কোচের নামটা আমি বলে গেলাম, সুইডিশ কোচ, সুইডিশ সে কোচ। ব্রাইটনের কোচ ছিল আগে, পরে চেলসিতে কোচ ছিল, নামটা Right. এখন এই মুহূর্তে মনে পড়ছে না, বাট সে যে এইরকম ভাবে দুইটা স্ট্রাইকারকে একটা ফরমেশনের মধ্যে কেমনে ইন্টিগ্রেট করলো, এটাই আসলে বিশাল একটা বড় ব্যাপার। প্লাস নতুন একজন সেন্সেশন দেখলাম, তার নামটা মনে হয়, সুইডিশ নামগুলো একটু কঠিন, কঠিন নাম। সে ফার্স্ট ম্যাচে 2টা গোল দিয়েছে, পাওয়ারফুল শট, আর একটা টিউনিশিয়ার বা আর কি জন্ম তার। তো সেই প্লেয়ারের যে জিনিসটা, যে সে হচ্ছে আমাকে মনে করা দিল সেই 2014 সালে হামেস রড্রিগেজ যেরকম বাইরে থেকে কোথা থেকে আইসা স্টার হয়ে গেল, স্টার হয়ে গেল, যে একবার পেনাল্টি বক্সের বাইরে থেকে গোল দেওয়া শুরু করলো 2010-এ 2010 সম্ভবত। হ্যাঁ, 10 তো এইরকম 3টা প্লেয়ার ফ্যাক্টর তারপর আছে, রিয়াল মাদ্রিদ তাকে কিনলো। হ্যাঁ। সো এই প্লেয়ারের মধ্যে ওরকম একটা সম্ভাবনা দেখলাম। সো এই যে অ্যাটাকিং যে লাইনে, যার কারণে আবার এখানে ইসাক বা গিয়োকারেস দুইজনেরই কিন্তু অন দি এয়ার অনেক ভালো, মানে হেড দিতে পারে, এক্স্যাক্টলি, এরিয়াল বলে তারা এরিয়া খুবই খুব ভালো, ভালো। খুব ভালো। এন্ড ডাচদের মেইন খেলাটাই হচ্ছে যে তাদের ডিফেন্স লাইন খুবই স্ট্রং, যে Strong তিনজন defense ডিফেন্ডার আছে তারা এবং হাইট, 3 ম্যান, হ্যাঁ অনেক হাইট, 3 ম্যান ডিফেন্স, ভ্যান ডাইক, আপনার পল ভ্যান হেক ব্রাইটনে, আর ভ্যান্ডার ভ্যান হচ্ছে টটনহামের, এই তিনজনই 6 ফিট 2 3 বার্সেলোনা এবং লিভারপুল দুজনে অ্যাপ্রোচ করতেছে। অ্যাপ্রোচ করতেছে। So, এই তিনজন প্লেয়ারের মাঝখান থেকে ওরা হচ্ছে যে গোল দেওয়াটা টাফ, কিন্তু জাপানি অলরেডি দেখাই দিল যে এখানে আসলে হেডারে গোল হয়। 5 ফিট 9 ইঞ্চিস নিয়ে গোল দেওয়া গোল যায়। দিয়ে দেয়। সো এখন প্রবলেম হচ্ছে যে অ্যাটাকিং থার্ড সুইডেনে খুব ভালো, কিন্তু অন দি আদার হ্যান্ড আপনার নেদারল্যান্ডসের অ্যাটাকিং থার্ড গোল দেওয়ার লোক নাই, খুবই গ্যাকপো আছে, কোডি গ্যাকপো আছে। আর সামারভিল এর আগে সামারভিল একটা ভালো গোল করে, গোল সামারভিলের গোলটা ইমপ্যাক্ট। কিন্তু আপনি ওই ভয় পাবেন এরকম কোনো স্ট্রাইকার না, না, কিন্তু striker আপনি নাই। ইসাক আর গিয়োকারেসকে দেখে ভয় হ্যাঁ, পাবেন। ভয় পাইতে হবে, পাইতে হবে, তো right. এইখানে আমি সুইডেনকে আর কি আগায় রাখবো, এই সুইডেনকে ম্যাচে। আগায় রাখবেন, এক্স্যাক্টলি। এবং এই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে, এটা Interesting খুব ভালো অ্যাটাক লাইনের সাথে একটা খুব খুব ভালো ভালো ডিফেন্স, defense line এ খুব ভালো। Attack versus পিএসজি এবং defense। আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের যে একেবারে মাপে একটা match হবে। একেবারে perfectly ওরকম put। ওরকম একটা ভালো ফাইট ডেফিনেটলি Attack versus defense এর খেলা। অ্যাটাক ভার্সেস ডিফেন্সের খেলা, এবং দুইটাই টপ নচ কোয়ালিটিতে। আমাদের আরো মানে এই আপনার বেশ কিছু ম্যাচের মধ্যে আমি একটু দেখে নিচ্ছি যে আর কি কি ম্যাচ আমাদের আজকে সম্ভবত জার্মানি তো খেলা আছে আইভরি কোস্টের এগেইনস্টে, ওরে বাবা। আইভরি কোস্টের এগেইনস্টে দে ডেফিনেটলি জার্মানিতে আগায় থাকবে আইভরি কোস্টের সাথে। কিন্তু আমি আজকে একটা চ্যালেঞ্জে পড়বে, হ্যাঁ, আজকে একটা আচ্ছা, চ্যালেঞ্জ challenge হবে? আজকে একটা চ্যালেঞ্জ আমার মতে মানে আপনি যদি দেখেন যে আইভরি কোস্টের ডিফেন্স ইজ ভেরি গুড, এবং গত ম্যাচেও কিন্তু গোল দিতে পারে নাই আপনার আইভরি কোস্টের সাথে ইকুয়েডর কিন্তু আবার হচ্ছে সাউথ আমেরিকার সেকেন্ড বেস্ট টিম। সেকেন্ড বেস্ট এবং যে খেলা দেখলাম যে আপনার হচ্ছে আইভরি কোস্টের একটা উইঙ্গার আছে যে ইয়ান ডিয়ামন্ডে, এবারের মানে সবচেয়ে আই থিঙ্ক যে ইয়াং প্লেয়ারদের মধ্যে সেই বেস্ট One of them. এবং যেভাবে করে পুরো টিমটা খেললো সেদিনকে, মানে তারা মানে মানে ইকুয়েডরের মতো টিমকে ঢুকতে তো দিলই না, মানে শেষ মুহূর্তে গিয়ে 1 গোল দিয়ে জিতে গেল। তো আমার কেন জানি মনে হচ্ছে এই গ্রুপে সবাই ভাবছে যে জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন হবে, কিন্তু আপনার আইভরি ধারণা কোস্ট আইভরি কোস্ট আইভরি কোস্ট এইটা খুবই ইন্টারেস্টিং পিক। মানে আমি যদি মনে করি যে আমি বাংলাদেশের 100 জন আলোচকের সাথে যদি বসি, আইভরি কোস্টকে পিক করবে না, ম্যাক্সিমাম না, Ivory মানুষ Coast করবে না, করবে কিন্তু না। দুজনেই পিক করেছেন আইভরি কোস্টকে। মেবি আরেকটা ইন্টারেস্টিং গেম আমাদেরকে দেখতে হবে, ইকুয়েডর এবং কিউরাসাওয়ের ম্যাচটা হবে সকাল 6টায়। সো প্রত্যেকটা ম্যাচই আবার ইকুয়েডর কিউরাসাওয়ের ম্যাচটাও ইন্টারেস্টিং হইতে পারে, কারণ শক্তি সামর্থ্যের দিক থেকে দুইটা দলই প্রায় কাছাকাছি ধরনের ফুটবল হয়তো আমরা দেখবো। বাট ইন্টারেস্টিং হচ্ছে নেদারল্যান্ড সুইডেন ম্যাচে আহমেদ শাইকের ভোট হচ্ছে সুইডেনের পক্ষে, আপনি বলছেন নেদারল্যান্ডস। আমি আমার ভার্ডিকটা দিতে চাই, আমি এই জায়গায় ম্যাচটাকে আমার কাছে মনে হয় কেন যেন ড্র হইতে পারে, এটা আমার ব্যক্তিগত ধারণা। এবং আপনারা জার্মানি আইভরি কোস্টের ম্যাচে দুইজনই আগায় রাখছেন হচ্ছে আইভরি কোস্টকে। আমার কাছে মনে হয় যে মেবি জার্মানি ম্যাচটা 1-0 2-0 জিততে পারে, এটা আমার ব্যক্তিগত ধারণা। তবে আমার কাছে মনে হয় যে ম্যাচটা হয়তো আইভরি কোস্ট ড্র করতে পারে। ওকে, আইভরি কোস্ট যদি এই ম্যাচ ড্র করে তাহলে সেটা আসলে বেশ ভালোই একটা অর্জন হইতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ বিপ্লব ভট্টাচার্য, থ্যাংক ইউ ভেরি মাচ আহমেদ শাইক। ডেফিনেটলি এরকম হেলদি ডিসকাশন আমরা আরো করতে চাই, মানে আমার তো খুব ভালো লাগে ভাই। দেখেন খুব সিম্পল, এটা এই জিনিসটা আনন্দ করি, আবার এই জিনিস নিয়ে কথা বলতে গেলে পয়সাও পাচ্ছি, পয়সা বেশি দেয় না ভাই। হাসান মাহাদি কথা বললেই টাকা, সো এটা তো হবে, কথা বললেই টাকা ভাই। আমরা কথা বলা অনুযায়ী পয়সা পাই না, এটা মানে এটা মানি না ভাই। হাসান মাহাদি বলতেই ধরেন আপনি এই ওয়ার্ল্ড কাপের পর ব্যাংকের অ্যাকাউন্ট খুঁজলেই পাওয়া যায় হাসান মাহাদির ব্যাংকে কি আছে। আচ্ছা যাই হোক, আমরা দোয়া করি যে মানে অদূর ভবিষ্যতে
আমরা যেন আসলেই কথা বলে টাকা পয়সা কামাই। আচ্ছা ভাই, আপনি টাকা কামান, আল্লাহ যদি বাঁচায় রাখে 2030-এ আমরা একসাথে মিলে খেলা দেখতে যাবো। Thank you very much. আমরা মানে এইবারও চাইলে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু একটা নতুন টিম বিল্ড হওয়ার কারণে আমি আসলে ওই রিস্কটা নিতে পারি নাই। ঠিক আছে। হোয়াটএভার, যাই হোক, নেক্সট 2030 ওয়ার্ল্ড যদি কাপ বেঁচে থাকি, ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি, সবাই যদি সবাই মিলে একসাথে ওয়ার্ল্ড কাপ দেখবো। একসাথে ওইখান থেকে শো করব। জি, ইনশাআল্লাহ। মানে ওইখান সবার থেকে সাথে live, আমরা live। লাইভ শো করব এবং সবার আমরা সাথে আমরা ওইভাবেই ওইভাবে ডিল করব। করবো। পয়সাটাও দেখো আমরা মানে ভেন্যুতে বসে শো করে দিচ্ছি। ভেন্যুতে বসে শো করে করবো। দিচ্ছি। এক্সক্লুসিভ Exclusive হবে এটা। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much. আমরা শেষ করছি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স মাঠ কাঁপানো বিশ্বকাপ। নেক্সট এপিসোডে আবার দেখা যাবে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।